বাবু আয়, আমাদের সাথে খাবি। সৌহার্দ্য চোখ ঘুরিয়ে তাকায় মায়ের দিকে, আপেলে কামড় বসিয়ে বলে, আমি খেয়েছি। শাহানা চৌধুরী চুপসে যায়। ছেলের সাথে এক টেবিলে খায় না আজ বহু বছর। হঠাৎ ছেলেকে দেখে আশা জেগেছিল একসাথে খাওয়ার, তাই সেই আশা ভেঙে যাওয়ায় চোখের অশ্রু ভর করে। মুনাফ, কাল চট্টগ্রাম যাচ্ছে তো? ক্লায়েন্টরা কিন্তু কালকেই ডিল ফাইনাল করবে। এক রাত থাকতে হবে তোমাকে। মিহির বিয়ের দিন সকালে চলে এসো। ভাত লোকমা মাখাতে মাখাতে সৌহার্দ্যের উদ্দেশ্যে কথাগুলো বলে নওয়াব। সৌহার্দ্য ঘাড় বাঁকিয়ে তাকায় সেদিকে, মুখে মৃদু হাসি নিয়ে বলে, তুমি চিন্তা করো না জেঠু, আমি সব ম্যানেজ করে নেব। সৌহার্দ্যের কথায় মন খারাপ হয়ে যায় উপস্থিত সকলের। কাল মিহির গায়ে হলুদ, অথচ সৌহার্দ্য থাকবে না। মিহি গাল ফুলায়। নওয়াব চৌধুরীর উদ্দেশ্যে অনুনয়ের সুরেই বলে, বাবা, সোহাদ্দ ভাইয়া দুদিন পরে গেলে হয় না? আমার হলুদের প্রোগ্রামে ভাইয়া না থাকলে একদম ভালো লাগবে না আমার। মিহির সাথে কথায় তাল মেলায় রিসা। উৎকণ্ঠা নিয়ে বলে, হ্যাঁ জিটু প্লিজ, ভাইয়া 2 দিন পরে যাক, আমরা কত আনন্দ করব, ভাইয়া না থাকলে খারাপ লাগবে। রিসার কথা শেষ হতেই তাকে কনুই দিয়ে গুঁতা দেয় সারা। মিনমিনিয়ে বলে, ব্যাপার কি রে? ইদানিং দেখছি ভাইয়ের সব ব্যাপারে তোর ইন্টারেস্ট বেশি, কাহিনী কি? সারা চুপসে যায়। বিরক্তিতে বিড়বিড়িয়ে বলে, তোমার ভাবি হওয়ার শখ জেগেছে আপু, এটাই কাহিনী। ভেবেছিলাম কাল তোমার ভাইকে প্রপোজ করব, কিন্তু আর হলো কই। নওয়াব চৌধুরী ভাত মাখাতে মাখাতে আর চোখে দেখছিলেন সৌহার্দ্যকে। এত কিছুর মাঝেও কোনো হেলদোল নেই ছেলেটার। তিনি মাঝে মধ্যে চিন্তায় পড়েন ছেলেটাকে হঠাৎ করেই এত শান্ত হয়ে গেল কিভাবে। সে যেন হুট করেই নিজের খোলসটা পাল্টে ফেলেছে। যে ছেলে রাত বেরাতে বাড়ি ফিরতো, বন্ধুদের সাথে ঘন্টার পর ঘন্টা আড্ডা দিত, মারামারি করার জন্য বাড়িতে হাজারটা বিচার আসতো, হঠাৎ করে সে যেন সবকিছুকে ধুলোতে মিশিয়ে ঘরকুনো হয়ে গিয়েছে। চার দেয়ালের মাঝে বন্দি করে ফেলেছে নিজের কৈশোর ও যুবককালকে। ব্যাপারটা কবে থেকে ঘটেছে? প্রিয়ন্তী আসার পর থেকেই। নব চৌধুরী চোখ ঘোরায়। মিহির উদ্দেশ্যে বলে, চিন্তা করো না, ও বিয়ের দিনই চলে আসবে। একা হাতে কত কি সামলাতে হচ্ছে ওকে। প্রান্ত যদি ব্যবসাটা হাত লাগাতো তাহলে প্রেশারটা একটু কমতো ওর। নব চৌধুরীর কথায় খাওয়া থামিয়ে ফেলে প্রান্ত। মুখের খাবারটুকু গিলে বাবার উদ্দেশ্যে বলে, ওসব আমার দ্বারা হবে না বাবা, আমি 9 to 5 কমফোর্ট ফিল করি। নব চৌধুরী প্রান্তকে কিছু বলতে যাবে, তখনই গলায় খাবার আটকে যায় তার। কাশি উঠতেই সকলে চোখ বড় বড় করে তাকায় তার দিকে। কাশি শব্দে পানের গ্লাস হাতে ছুটে আসে প্রিয়ন্তী। পানের গ্লাসটা মামার মুখে ধরে পিঠ ডলতে থাকে আলতো করে। নব চৌধুরী ধীরে সুস্থে গ্লাসের সবটুকু পানি খেয়ে শেষ করে। বড় বড় শ্বাস টেনে মায়া ভরা দৃষ্টিতে তাকায় প্রিয়ন্তীর দিকে। সহসায় তার চোখ গিয়ে পড়ে প্রিয়ন্তীর ব্যান্ডেজ মোড়ানো হাতটায়। নব চৌধুরীর চিন্তায় পড়ে, চিন্তিত কণ্ঠে জিজ্ঞাসা করে, প্রিয় মা, হাতে কি হয়েছে তোর? ব্যান্ডেজ করেছিস কেন? নব চৌধুরীর প্রশ্নে সকলের চোখ যায় প্রিয়ন্তীর হাতে, ব্যান্ডেজ মোড়ানো হাতে। তবে প্রশ্নটা শুনে শুকনো ঢোকেলে শাহানা চৌধুরী। প্রিয়, কথা বলছিস না কেন? হাতে কি হয়েছে তোর? নওশের চৌধুরী ডাকে চোখ তুলে তাকায় প্রিয়ন্তী। আশেপাশে তাকাতেই দেখতে পায় সকলে তার দিকে তাকিয়ে আছে জিজ্ঞাসু দৃষ্টিতে। প্রিয়ন্তী মিয়ে যায় শাহানা চৌধুরীর দিকে, আর চোখে তাকাতেই দেখতে পায় সে তার দিকে তাকিয়ে আছে আগুন দৃষ্টিতে। প্রিয়ন্তী চোখ নিচু করে ফেলে। তখনই শাহানা চৌধুরী নওয়াব চৌধুরীর উদ্দেশ্যে আমতা আমতা করে বলে, ভাইজান, তেমন কিছু হয়নি। দুপুরে বলেছিলাম আমাকে একটা আপেল কেটে দিতে, তখন আপেল কাটতে গিয়ে আনমনে হাত কেটে ফেলেছিল। হঠাৎ ঝনঝন আওয়াজে সকলে ঘাড় বাঁকিয়ে তাকায় সৌহার্দ্যের দিকে। সৌহার্দ্যের হাত থেকে গড়গড় করে রক্ত বেয়ে পড়ছে। সেই বেয়ে পড়া রক্তে মেঝেতে পড়ে থাকা ছড়িটা ভেসে যাচ্ছে। সৌহার্দ্যের হাতে রক্ত দেখে শাহানা চৌধুরী বুকটা দক করে ওঠে। সহসায় খাবারের প্লেট রেখে ছুটে চলে যায় ছেলের কাছে। সৌহার্দ্যের হাতের বেগতিক অবস্থা দেখে প্রান্ত দৌড়ে যায় ফার্স্ট এড বক্স আনতে। হঠাৎ করে কি থেকে কি হলো কেউই বুঝতে পারছে না। সৌহার্দ্যের হাতটা নিজের শাড়ির আঁচলে শক্ত করে চেপে ধরে রেখেছে শাহানা চৌধুরী। তবুও অবাধ্য রক্ত সেই আঁচলটা ভেদ করে গড়িয়ে পড়ছে মেঝেতে। শাহানা চৌধুরী হু হু করে কেঁদে ওঠে। কান্না জড়ানো কণ্ঠে বলে, বাবু, কোথায় কষ্ট হচ্ছে তোর? বল না, মা কি বেশি জ্বালা করছে? আমাকে বলিসনি কেন? আপেলটা আমি কেটে দিতাম। কতগুলো রক্ত পেরিয়ে গেল, তুই জানিস না? তোর গায়ে ফুলের টোকা লাগলো, আমার মন জ্বলে। সৌহার্দ্য মাথা তুলে তাকায় তীক্ষ্ণ দৃষ্টিতে। শাহানা চৌধুরীর দিকে চোখ জোড়া স্থির করে শান্ত কণ্ঠে বলে,
তুমি আমার মন চালালে আমিও তোমার মন চালাবো। মনে রেখো, আমাদের মন চালানো মানুষটা ভিন্ন হলেও মাধ্যমটা কিন্তু একই। সৌহার্দ্য থামে, ঘোর লাগা দৃষ্টি নিক্ষেপ করে দূরে দাঁড়িয়ে থাকা প্রিয়ন্তীর দিকে আর বিড়বিড়িয়ে বলে, টিট ফর ট্যাট মা। সৌহার্দ্যের শান্ত কণ্ঠে বলা কথাটা সর্বাঙ্গে শীতল সরিয়ে স্রোত বয়ে যায় শাহানা চৌধুরীর। সহসায় অজানা ভয়ে শরীরটা ঝাঁকি দিয়ে ওঠে তার। নিজেকে ধাতস্থ করে সৌহার্দ্যের দৃষ্টি অনুসরণ করতেই তার শরীরে আগুন জ্বলে ওঠে, গা গুলিয়ে ওঠে ঘৃণায়। তার একমাত্র ছেলের দৃষ্টি ওই ফকিন্নির বাচ্চার ওপর। সে কটমটিয়ে তাকায় প্রিয়তির দিকে আর মনে মনে বিড়বিড়িয়ে বলে, এই রূপ দিয়ে আমার ছেলেকে বশ করতে চাইছিস, তাই তো? তোর এই রূপই তোর কাল হয়ে দাঁড়াবে। তোর এই রূপে কলঙ্ক লাগি, তবেই তোকে এই বাড়ি ছাড়া করব আমি। দেখে নিস, ছোট লোকের বাচ্চা। ঘড়িতে রাত 1টা। ঝিঝি পোকার ডাকে মুখরিত হয়ে আছে পুরো চৌধুরী ভিলা। তার মধ্যেও সকলে তলিয়ে আছে গভীর ঘুমে। তবে চোখে ঘুম নেই সৌহার্দ্যের। সে ছাদে দাঁড়িয়ে একটার পর একটা সিগারেট টানছে আর আকাশের দিকে মুখ করে ধোয়ার কুণ্ডলি ছাড়ছে। তখনই নিঃশব্দে ছাদে প্রবেশ করে প্রান্ত। সৌহার্দ্যের কাঁধে হাত রাখতেই ঘাড় বাঁকিয়ে তাকায় সৌহার্দ্য। প্রান্তকে দেখে হাতে ধরা সিগারেটটা তড়িঘড়ি করে পিষে ফেলে পায়ের নিচে। প্রান্ত দীর্ঘশ্বাস ফেলে। সৌহার্দ্যকে উদ্দেশ্য করে করুণ কণ্ঠে বলে, মোনাফ নিজেকে আর কত পুরাবি? আজ 7টা বছর ধরে তো নিজেকে পুড়িয়েই যাচ্ছিস। সৌহার্দ্য মলিন হাসে, উল্টো ঘুরে বাগানের দিকে দৃষ্টি তাক করে ক্লান্ত কণ্ঠে বলে, নিজেকে পুড়িয়েও জ্বালা কমছে না ভাই। প্রান্ত এগিয়ে আসে। সৌহার্দ্যের গা ঘেঁষে দাঁড়িয়ে নরম কণ্ঠে বলে, প্রিয়র পোড়া দাগ তো 2 দিন পরেই চলে গিয়েছিল, তাহলে তুই এখনো নিজেকে পোড়াচ্ছিস কেন? কথাটা বলেই প্রান্ত হারিয়ে যায় অতীতে। তখন তার এখনও সেই দিনের ঘটনা চোখে ভাসে, যেদিন সে প্রথমবার প্রিয়ন্তীর জন্য তার ভাইয়ের পাগলামি দেখে। তাকে কাতরতা দেখে প্রিয়ন্তীর ব্যথায়। সেইবার শীতের ছুটিতে প্রান্ত বাড়িতে এসেছিল বেড়াতে। তখন সবাই মিলে প্ল্যান করে রাতে পিকনিক করবে। সেই অনুযায়ী সব জিনিসপত্র নিয়ে সন্ধ্যার দিকে সকলে চলে যায় বাগানে। সকলের যখন হাসি মজায় ব্যস্ত, তখনই বাগানে ছোটাছুটি করতে গিয়ে আগুনে পড়ে যায় প্রিয়ন্তী। তার বয়সটাই ছিল এমন, মাত্র 9 বছর। আগুনে ছ্যাঁকা লাগতে প্রিয়ন্তীর হাত পা ধরে মাটিতে বসে পড়ে। জ্বালার দরুন পোড়া স্থানে ফু দিতে থাকে অনবরত। প্রিয়ন্তীর এই অবস্থা দেখে দৌড়ে আসে নূর চৌধুরী। প্রিয়ন্তীকে কোলে নিয়ে ছুটে যায় বাড়ির ভেতর। দীর্ঘ 1 ঘন্টা পানি ঢালার পর প্রিয়ন্তীর জ্বালা কমে। দীর্ঘ সময় কান্না করার কারণে চোখ মুখ ফুলে লাল হয়ে গিয়েছিল তার। তখনই বাড়িতে প্রবেশ করে সৌহার্দ্য। বন্ধুদের সাথে আড্ডা দিয়ে সবেমাত্রই বাড়ি ফিরেছে সে। বাড়িতে ঢুকতেই ড্রয়িং রুমে বসে থাকা কান্না জড়ানো প্রিয়ন্তীর মুখটা দেখে থমকে যায় সৌহার্দ্য। ধীর পায়ে এগিয়ে গিয়ে দেখতে পায় প্রিয়ন্তীর ঝলসে যাওয়া পা দুটো। সৌহার্দ্য অনুভূতি শূন্য হয়ে পড়ে। প্রিয়ন্তীর ঝলসানো পা দুটো দেখে বুক জ্বলে ওঠে তার। সহসায় গটগট পায়ে হেঁটে চলে যায় ছাদে। পকেট হাতড়ে বের করে 1 প্যাকেট কম দামি সিগারেট, যেটা সে একটু আগেই কিনেছিল বন্ধুদের সাথে বাজি ধরে। তারা বলেছিল যদি একটা সিগারেট শেষ করতে পারে তাহলে সে প্রিয়ন্তীকে অসম্ভব ভালোবাসে। সৌহার্দ্য ভালোবাসার পরীক্ষা দিতে গিয়ে প্রথমবারের মতো হাতে সিগারেট তুলে নেয়। সেটাকে জ্বালিয়ে টান দিতেই প্রথম টানে কাশি উঠে যায় তার। অভ্যাস না থাকায় সিগারেটটা শেষ করতে পারে না সে, যার দরুন ভালোবাসার বাজিতে হেরে যায় খুব সহজেই। সৌহার্দ্যের ঘোর কাটে। সহসায় তার চোখ জোড়া স্থির হয় তা হাতে ধরে রাখা সিগারেটের প্যাকেটে। কাঁপা কাঁপা হাতে প্যাকেট থেকে একটা সিগারেট বের করে সেটাকে জ্বালিয়ে মুখে পুরতেই পুনরায় কাশি উঠে যায় তার। সে কাশতে কাশতেই দম বন্ধ করার অনুভূতি নিয়ে পুরো 1 প্যাকেট সিগারেট শেষ করে। তারপরও বুকের জ্বালা না কমায় জ্বলতে থাকা সিগারেটটা হাতের মুঠে চেপে ধরে। প্রান্ত ছাদের দরজায় আড়াল থেকে সবটাই দেখছিল। একজন পাগল প্রেমিকের পাগলামিতে সে মুগ্ধ হয়। মুখে হাসি নিয়ে এই বিড়বিড়িয়ে বলে, উন্মাদ প্রেমিক। প্রিয়কে অন্তস্থ করতে গিয়ে সিগারেটে অভ্যস্ত হয়ে গিয়েছি। এখন দুটোকে ছাড়াই দম বন্ধ লাগে। জানো, দুটোই খুব ক্ষমতাশীল। কি সুন্দর আমাকে জ্বালিয়ে দিচ্ছে। সৌহার্দ্যের কথায় ঘোর কাটে প্রান্তের। ল্যাম্পপোস্টের মৃদু আলো ওই দৃষ্টিতে নিক্ষেপ করে সৌহার্দ্যের ব্যান্ডেজে জড়ানো হাতে। সেখানেই চোখ জোড়ায় স্থির করে ক্ষীণ কণ্ঠে বলে, আজও কি হাতটা প্রিয়র জন্যই কেটেছিস? প্রান্তের প্রশ্নে নড়ে চড়ে দাঁড়ায় সৌহার্দ্য। পকেটে হাতড়ে প্রিয়ন্তীর চুলের ক্লিপটা বের করে নাকের সামনে ধরে। লম্বা একটা শ্বাস টানে ভেতরে পুড়ে নেয় প্রিয়ন্তীর চুলের ঘ্রাণ। প্রান্ত মুগ্ধ হয়ে দেখে সৌহার্দ্যের কার্যকলাপ। আমি কোনোদিন প্রিয়কে ছাড়া একটা রাতও বাড়ির বাইরে কাটাইনি প্রান্ত ভাই। ওর কথা ভেবেই কখনো বন্ধুদের সাথে ট্যুরে পর্যন্ত যাইনি।
এমনকি ঢাকার বাইরে কাজ থাকলেও যত রাতই হোক বাড়ি ফিরে আসতাম। কেন জানো? আমার বাবুনি পাখির টানে, তাকে হারিয়ে ফেলার ভয়, আর আমার অক্সিজেনের সংকটে। সৌহার্দ্য থামে, প্রান্তর দিকে ফিরে অসহায় কণ্ঠে বলে, কাল চট্টগ্রাম গিয়ে কিভাবে থাকবো আমি? ভাবতেই তো দম বন্ধ হয়ে আসছে। আমার বাবুনির যদি কিছু হয়ে যায়, ওকে কে আগলে রাখবে আমার অবর্তমানে? প্রান্ত মৃদু হাসে, সৌহার্দ্যের হাত দুটো নিজের হাতের মধ্যে পুরে আশ্বস্ত করে বলে, আমি আগলে রাখবো প্রিয়কে। তোর অবর্তমানে আমি ওর ঢাল হব। ওর ভাই তোর বন্ধু প্রান্তর নিহার চৌধুরী হয়। ভোরের আলো ফুটতেই ঘুম ভেঙে যায় প্রিয়ন্তীর। চোখ পিটপিট করে মুখের ওপর থেকে কম্বলটা সরাতেই চোখ চলে যায় খোলা জানালার দিকে। প্রিয়ন্তী চমকায়, বিড়বিড়িয়ে বলতে থাকে, রাতে কি জানালা খুলেই ঘুমিয়েছিল সে? এত ভুলো মন কবে হলো তার? এই জন্যই কি রাতে শীত শীত লাগছিল? ভাবনার মাঝে এই অচেতন মনে উঠে বসে সে চোখ জোড়ায় স্থির করে জানালার পর্দাগুলোর ওপর, যেগুলো বাতাসে এলোমেলো উঠছে। প্রিয়তী সেগুলোর উপর দৃষ্টি রেখে অগোছালো চুলগুলোকে হাত খোপা করে, শুধু অন্যটাকে গায়ে জড়িয়ে চুলগুলো ঢেকে নেয় ভালোভাবে। ঘুম ঝরানো চোখে গায়ের ওপর থেকে কম্বলটা সরাতেই জানালা দিয়ে প্রবেশ করা শীতল বাতাসে তিত্তির করে কেঁপে ওঠে সর্বাঙ্গ। প্রিয়ন্তী স্থির হয়, হাত উঁচিয়ে শীতের চাদরটা নিয়ে ওনার মতো পেঁচিয়ে নেয় আলসে ভঙ্গিতে। ঘুম ঘুম ভাব কাটিয়ে ঘড়ির দিকে তাকাতেই চোখ বড় বড় হয়ে যায় তার। ঘড়িতে 5:30 বাজে। প্রিয়ন্তী তড়িঘড়ি করে বিছানা থেকে নামে। এতটা দেরি করে ঘুম থেকে ওঠার জন্য নিজেকে শাসায় কতক্ষণ। কিছুদিন যাবৎ তার ঘুম থেকে উঠতে বড্ড দেরি হচ্ছে, হয়তো সারাদিনের ক্লান্তির কারণেই। তবে আজ বাড়িতে অনেক কাজ, সকাল হলেই বিয়ে বাড়ির মেহমান আসা শুরু করবে। ভোরের আলো ফুটলেও চৌধুরী ভিলা তখনও অন্ধকারে নিমজ্জিত। প্রিয়ন্তী নামাজ শেষ করে ধীর পায়ে নিচে নেমে আসে সিঁড়ি বেয়ে। চারদিকে ঘুটঘুটে অন্ধকার, তার নুপুরের ঝুমঝুম শব্দ ছাড়া পুরো বাড়িতে ছড়িয়ে আছে নিস্তব্ধতা। প্রিয়ন্তী সেই নিস্তব্ধতায় ভয় পায়। মনে সাহস জুগিয়ে এক পা দুপা এগিয়ে গিয়ে হাতড়িয়ে লাইটের সুইচ খুঁজে বের করে। সুইচ অন করতেই পুরো ড্রয়িং রুম জুড়ে আলো ছড়িয়ে পড়ে। চারদিকে আলো দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলে প্রিয়ন্তী। বড় একটা শ্বাস টেনে সামনের দিকে তাকাতেই বুকটা ধক করে ওঠে তার। সহসায় মুখ ঢেকে নেয় দুই হাতের তালু দিয়ে। নিজেকে ধাতস্থ করে চোখ পিটপিট করে তাকাতেই দেখতে পায় সৌহার্দ্য বসে আছে সোফায়, যার তীক্ষ্ণ দৃষ্টি প্রিয়ন্তীর ওপর তাক করা। প্রিয়ন্তী ভরকায় সেই দৃষ্টিতে। সৌহার্দ্যকে পর্যবেক্ষণ করতেই দেখতে পায় তার চুল এলোমেলো, চোখগুলো টকটকে লাল। প্রিয়ন্তী চোখ ঘুরাইতে দেখতে পায় সামনে অ্যাশট্রেতে পড়ে আছে সিগারেটের অসংখ্য পোড়া অংশ। প্রিয়ন্তী দীর্ঘশ্বাস ফেলে, ভয়ে ভয়ে এক পা এগিয়ে যায় সৌহার্দ্যের দিকে। তার মুখটাকে পুনরায় পর্যবেক্ষণ করে মাথা নিচু করে মিনমিন নিয়ে জিজ্ঞেস করে, সারা রাত ঘুমাননি আপনি? সৌহার্দ্যের চোখ তখনও প্রিয়ন্তীর ওপর তাক করা। সে ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে আছে সদ্য অজু করে আসা পবিত্র ফুলটার দিকে। সৌহার্দ্য মুচকি হাসে, গম্ভীর কণ্ঠে বলে, কাছে। সৌহার্দ্যের গম্ভীর কণ্ঠস্বরে চোখ তুলে তাকায় প্রিয়ন্তী। আমতা আমতা করে ভীত কণ্ঠে জিজ্ঞাসা করে, কেন? প্রিয়ন্তীর প্রশ্নে মাথা নিচু করে হাসে সৌহার্দ্য, মুখে গম্ভীর্যতা বজায় রেখে পুনরায় বলে, তোকে খেয়ে ফেলতে ইচ্ছে করছে তাই। সৌহার্দ্যের কথায় চমকে ওঠে প্রিয়ন্তী। ভারী কণ্ঠস্বরে বলা কথাটায় পুরো শরীর শিরশির করে ওঠে তার। সহসায় মুখে ভীতি ছড়িয়ে পড়ে, অস্বস্তিতে হাত কসলাতে থাকে। সৌহার্দ্য পুনরায় বলে ওঠে, কাছে কথা আছে। সৌহার্দ্য থামে, প্রিয়ন্তীর ভীত মুখটার দিকে তাকে লম্বা একটা শ্বাস টেনে ক্ষীণ কণ্ঠে বলে, ভয় পাস না, একটু বাজেভাবে ছুঁয়ে দেবো না তোকে, প্রমিস। প্রিয়ন্তী চোখ তুলে তাকায়, মাথার ঘোমটাটা টেনে ধীর পায়ে এগিয়ে গিয়ে দাঁড়ায় সৌহার্দ্যের সামনে। প্রিয়ন্তী কাছে আসতেই তার হাত টেনে নিজের পাশে বসিয়ে দেয় সৌহার্দ্য। আচমকা হাতের টানে প্রিয়ন্তী ভরকায়, দূরে যেতে চাইলেই তার হাতে চাপ চেপে ধরে সৌহার্দ্য। প্রিয়ন্তী চোখ ঘুরিয়ে তাকায় সেই দিকে, তার ছোট্ট হাতখানা চাপা পড়ে আছে সৌহার্দ্যের বিশাল আকৃতির হাতের নিচে। প্রিয়ন্তী মিয়ে যায়, হাত গুটিয়ে নিতে চাইলে পুনরায় হাতের ওপর চাপ পড়ে সৌহার্দ্যের। যদি বলি সারা রাত ঘুমাইনি, তবে কি ঘুম পাড়িয়ে দিতিস? সৌহার্দ্যের প্রশ্নে চোখ তুলে তাকায় প্রিয়ন্তী। সৌহার্দ্যকে তার দিকে আবেশী দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে সহসায় মাথা নুয়ে ফেলে ভয়ে। আমতা আমতা করেই বলে, আমি কেন ঘুম পাড়িয়ে দিব? প্রিয়ন্তীর বোকা বোকা প্রশ্নে মাথা নিচু করে হাসে সৌহার্দ্য, মনে মনে বিড়বিড়িয়ে বলে, যে ঘুম কেড়ে নিয়েছে সেই তো ঘুম পাড়িয়ে দেবে, তাই না? আমি না ঘুমিয়ে ঘুমিয়ে ক্লান্ত, তোকে নিজের কাছে বন্দি করে শান্তির ঘুম দিতে চাই। ছট করে বড় হয়ে জানা বাবুনি। বোনের কথা মনে রেখে নিজেকে ধাতস্থ করে মাথা তুলে তাকায় সৌহার্দ্য।
নির্ঘুম রাত কাটানো রক্তিম চোখ জোড়া স্থির করে প্রিয়ন্তীর ভয়ার্ত মুখটার ওপর। প্রিয়ন্তী তখনও মাথা নুইয়ে রেখেছে। সৌহার্দ্য দৃষ্টি ঘোরায়, আবেশী দৃষ্টি তাক করে দুজনের হাতের ওপর। সৌহার্দ্যের হাত মৃদু কাঁপছে, মূলত প্রিয়ন্তীর হাতের কাঁপুনই তার হাত কাঁপিয়ে তুলছে। সৌহার্দ্য মৃদু হাসে, সেখানে দৃষ্টি তাক করে প্রিয়ন্তীর উদ্দেশ্যে বলে। প্রিয়ন্তী হকচকিয়ে তাকায়, গানের প্রতিটি লাইনের অর্থ খুঁজতে থাকে সৌহার্দ্যের ক্লান্ত মুখে। সৌহার্দ্যের ক্লান্ত মুখটা যেন তাকে হিসিয়ে বলছে, প্রিয়, আমার চোখের ঘুম হবে, 30 মিনিটস পরে বেরোবো, এক কাপ কফি করে দিবি? সৌহার্দ্যের প্রশ্নে ঘোর কাটে প্রিয়ন্তীর। কফি বানানোর উদ্দেশ্যে উঠে দাঁড়াতে হাতে টান লাগে, সেই টানে পুনরায় গিয়ে বসে পড়ে আগের জায়গায়। সৌহার্দ্য এগিয়ে এসে দু হাতে প্রিয়ন্তীর গাল দুটো চেপে ধরে। সৌহার্দ্যের এহেন কাণ্ডে প্রিয়ন্তী ভরকায়, ঠান্ডা হাতের স্পর্শে গাল দুটো শিরশির করে ওঠে। লজ্জায় মাথা নুয়ে ফেলতে গিয়ে সৌহার্দ্য জোর করে মুখটা ওপরে তুলে ধরে নেশাতুর নয়নে তাকিয়ে বলে, যেভাবে রেখে যাচ্ছি এসে যেন সেভাবেই দেখতে পাই, মনে রাখিস, কারো দিকে চোখ তুলে তাকলে খুন করে ফেলবো তোকে। সৌহার্দ্যের শান্ত ধমকে কেঁপে ওঠে প্রিয়ন্তী। সহসায় তার মনে অজানা ভয় বাসা বাঁধে। অশান্ত চোখ জোড়াকে স্থির করে ভ্রু কুঁচকে দেখতে থাকে সৌহার্দ্যের মুখের অভিব্যক্তি। সৌহার্দ্য ভাই কি তাকে হুমকি দিল? সে যদি কারো দিকে তাকায় তাহলে কি সত্যি সত্যি তাকে খুন করে ফেলবে? প্রিয়ন্তীর ভাবুক মুখখানা দেখে মাথা নিচু করে হাসে সৌহার্দ্য। প্রিয়ন্তীর মুখখানা তখনও তার দুই হাতের মাঝে বন্দি। সৌহার্দ্য হাসি লুকিয়ে মুখে কাঠিন্যতা বজায় রেখে প্রিয়ন্তীর উদ্দেশ্যে বলে, তুই কি চাচ্ছিস, তোকে বাজেভাবে ছুঁয়ে দেই? তাই এভাবে তাকিয়ে থেকে প্রমিস ব্রেক করাতে চাচ্ছিস আমার? কি সাংঘাতিক মেয়ে তুই প্রিয়। সৌহার্দ্যের কথায় প্রিয়ন্তী ভরকায়, লজ্জায় গালে ছড়িয়ে সহসায় উঠে দাঁড়ায়। তড়িৎ বেগে সৌহার্দ্যের থেকে দুপা পিছিয়ে গিয়ে আমতা আমতা করেই বলে, আপনি বসুন, আমি কফি নিয়ে আসছি। বলেই রান্নাঘরে ছুটে যায় প্রিয়ন্তী। প্রিয়ন্তী চলে যাওয়া দেখে মিটিমিটি হাসে সৌহার্দ্য আর মনে মনে বিড়বিড়িয়ে বলে, ফালি আর যাবি কোথায়? তোর বাস যে আমার অন্তরেই, আমার প্রিয় অন্তর্বাসিনী। ঘড়িতে সকাল 10টা। পুরো বাড়ি জুড়ে ছড়িয়ে আছে বিয়ে বাড়ির আমেজ। সকাল হতেই একে একে সকল অতিথিরা বাড়িতে আসতে শুরু করেছে, যার দরুন পুরো বাড়ির মানুষে গিজগিজ করছে। প্রিয়ন্তী ব্যস্ত তাদের আপ্যায়নে, তাকে হাতে হাতে সাহায্য করছে পারুল। ড্রয়িং রুমে গোল হয়ে বসে আছে বড় মামির ভাই মাজিদ খান ও তার স্ত্রী জুলেখা বেগম। অপরদিকে বসে আছে তার বোন মিনা বেগম ও তার স্বামী সাখোয়াত হোসেন। প্রিয়ন্তী নাস্তা হাতে ছুটে যায় সেদিকে। মাথার ঘোমটাটা টেনে সকলকে সালাম দিয়ে একে একে সকলের হাতে তুলে দিতে থাকে নাস্তার প্লেট। প্রিয়ন্তীকে দেখে চোখ চকচক করে ওঠে মোহনা চৌধুরীর। ভাই বোনকে উদ্দেশ্য করেই বলে, ও হচ্ছে প্রিয়, আমার ননদের মেয়ে, ছোটবেলা দেখেছিলে না, মনে আছে? চায়ের কাপে চুমুক দিতে দিতে সকলে চোখ তুলে তাকায় প্রিয়ন্তীর দিকে। সকলে একসাথে তার তাকিয়ে থাকতে দেখে গুটিয়ে যায় প্রিয়ন্তী। সহসায় হাতে ধরে রাখা ট্রেটা চেপে ধরে শক্ত করে। প্রিয়ন্তীকে দেখে হেসে ওঠে মিনা বেগম, উত্তেজিত কণ্ঠে বলে, হ্যাঁ হ্যাঁ, মনে আছে তো, কি মিষ্টি একটা মেয়ে, ওকে দেখলেই মায়া লাগে। আহারে, কত ছোট বয়সে মাটাকে হারালো। মিনা বেগমের কথায় চোখে অশ্রু ভর করে প্রিয়ন্তীর। মায়ের কথা মনে পড়তেই দৃষ্টি নিক্ষেপ করে বাহিরের দিকে। যদি মায়ের কবরটা দেখা যায়, তখনই কারো হাতের স্পর্শে ঘোর কাটে প্রিয়ন্তীর। কেউ একজন তার হাত ধরে রাখা ট্রেটা থেকে চায়ের কাপ তুলে নেয়ার বাহানায় তাকে ছুঁয়ে দিয়েছে সন্তর্পণে। প্রিয়ন্তী চমকায়, চোখ তুলে তাকাতেই দেখতে পায় কালো শার্ট প্যান্ট পরিহিত একটা ছেলে চায়ের কাপে হাতে হেঁটে গিয়ে বসছে মোহনা চৌধুরীর পাশে। তার সাথে পিছু পিছু হেঁটে গিয়ে অপর পাশে বসে পড়ে আরও দুটো মেয়ে। প্রিয়ন্তী চোখ ঘুরিয়ে দেখে তাদের মেয়েগুলো অসম্ভব সুন্দর, বয়স রিসা আর মিহার মতোই হবে। তারা বসতেই মোহনা চৌধুরীর মুখে হাসি ফুটে ওঠে। হাসি হাসি মুখে প্রিয়ন্তীর উদ্দেশ্যে বলে, প্রিয়মা, চিনতে পারছিস ওদের? এই যে আমার পাশে যে বাদরটা বসেছে, ও হচ্ছে জারিফ। মনে আছে ছোটবেলা ও সারাক্ষণ তোর চুল টানতো, আর তুই গাল ফুলিয়ে আমার কাছে এসে বিচার দিতি, আমি বিচার না করলে ফোকলা দাঁতে কামড়ে দিতি। মোহনা চৌধুরীর কথায় সকলে উচ্চ শব্দে হেসে ওঠে। তবে গাল ফুলিয়ে তার বাহু জড়িয়ে ধরে মোহনা আহ্লাদি কণ্ঠে বলে, তোমার আদরে ভাইপো এখনো চুল টানাটানি করে, এত বড় হয়েছে, অভ্যাস চেঞ্জ হয়নি এখনো, সারাক্ষণ শুধু আমার চুল টানে। ওকে বিয়ে দিয়ে দাও, বসে বসে বইয়ের চুল টানুক। মানহার কথায় বিষম খায় জারিফ। চোখ পাকিয়ে তাকাতে মানহা ভেঙচি কাটে তাকে আর মাথাটা পিছিয়ে এনে বিড়বিড়িয়ে বলে,
তোমার এখানে আসার উদ্দেশ্য আমি জানি ভাইয়া, বলে দেবো নাকি সবাইকে? মানহার কথায় জারিফ চোখ ঘুরিয়ে তাকায় প্রিয়ন্তীর দিকে। প্রিয়ন্তীকে দেখে না আজ 7 বছর। মেয়েটা আগের থেকে চুপচাপ হয়ে গিয়েছে। এই চুপচাপ তার ভালো লাগছে না। গিয়ে চুলটা একটু টেনে দিয়ে আসবে নাকি? কথাটা ভাবনায় আসতেই চায়ের কাপে চুমুক দিতে দিতে মাথা নিচু করে হাসে জারিফ। মনে মনে প্রশ্ন করে, চুল টানবো কি করে? কামরতি যে ওনা দিয়ে চুল ডেকে রেখেছে, পাজি পিচ্ছি মেয়ে একটা। জারিফের ভাবনার মাঝেই মানহার সিয়ারা উঠে গিয়ে দাঁড়ায় প্রিয়ন্তীর সামনে। প্রিয়ন্তী তাদের দিকে এক পলক তাকিয়ে মাথা নুয়ে ফেলে। প্রিয়ন্তীর অবস্থা দেখে মিটিমিটি হাসে দুজন। প্রিয়ন্তীকে উদ্দেশ্য করে মানহা বলে, আমাদের চা দেবে না? এমন লজ্জাপতি ভাবে কিন্তু আমাদের চাই না। মানহার কথায় প্রিয়ন্তী চমকিয়ে তাকায়। এটা দেখে তারা পুনরায় মিটিমিটি হাসে। তড়িঘড়ি করে ট্রে থেকে চায়ের কাপ তুলে নিতে নিতে বলে, আমি হচ্ছি মানহা, জারিফ ভাইয়ের একমাত্র বোন, আর ও হচ্ছে সিরিয়া, মিনা খালামণি একমাত্র মেয়ে, আর আমরা হচ্ছি তোমার 2 মাত্র রায়বাগিনী ননদিনী। তাই আমাদের থেকে খুব সাবধানে থাকবে, বুঝলে কামরবতী ভাবি? প্রিয়ন্তী ভরকায় এলোমেলো দৃষ্টি ফেলে মেঝেতে। মেয়েগুলোর কথা সে বুঝতে পারছে না। তারা তাকে ভাবি ডাকছে কেন? কার বউ সে? তারা মিটিমিটি হেসে চায়ের কাপে হাত চলে যায়। যেতেই বাড়িতে প্রবেশ করে প্রান্ত। তার হাতে ধরা প্রিয়ন্তীর রেজাল্ট কার্ড। আজকেই তার টেস্ট পরীক্ষার ফলাফল দিয়েছে। প্রান্ত গিয়েছিল সেটা আনতে, যার দরুন সে সকাল থেকে বাড়িতে ছিল না। বাড়ি প্রবেশ করে জারিফকে প্রিয়ন্তীর দিকে ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে শুকিয়ে যাওয়া গালটা আরও শুকিয়ে যায় প্রান্তের। তড়িঘড়ি করে প্রিয়ন্তীকে আড়াল করে দাঁড়ায় তার সামনে। প্রিয়, খুব তৃষ্ণা পেয়েছে, একটু পানি নিয়ে আসবে প্লিজ? হঠাৎ প্রান্তকে দেখে চমকিয়ে ওঠে প্রিয়ন্তী। নিজেকে ধাতস্থ করে চলে যেতে চাইলে হাত ধরে থামায় প্রান্ত। ঘাড় কাত করে পিছু ফিরতেই দেখতে পায় জারিফ ঘাড় বাঁকিয়ে প্রিয়ন্তীকে দেখার চেষ্টা করছে। প্রান্ত ভ্রু কুচকায়, বিড়বিড়িয়ে বলে, শালা মরার শখ জিগেছে, একবার মাথা ফাটিয়েও শিক্ষা হয়নি। প্রিয়ন্তী হাত টান দিতে ঘোর কাটে প্রান্তের। প্রিয়ন্তীকে তার দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে বোকা হাসে সে। আমতামতা করে বলে, শোন, তোর আসতে হবে না, তুই একটু শরবত বানিয়ে রাখ, আমি আসছি। প্রিয়ন্তী চলে যেতেই ঠোঁট গোল করে নিঃশ্বাস ছাড়ে প্রান্ত। ক্লান্ত ভঙ্গিতে ধীর পায়ে হেঁটে গিয়ে দাঁড়ায় মায়ের সামনে। সকলের সাথে আলাপচারিতা শেষ করে টুপ করে গিয়ে বসে পড়ে জারিফের পাশে। জারিফের কাঁধে হাত রেখে আহত কণ্ঠে বলে, জারিফ ভাই আমার, দয়া করে দৃষ্টিটা একটু সংযত কর। তুই যার দিকে নজর দিচ্ছিস সে কিন্তু আগে থেকেই বুকড। মনে আছে চুলটা আনার জন্য মাথা ফাটিয়ে দিয়েছিল, এবার হয়তো চোখটাই তুলে নিবে। প্রান্তের কথায় ঘাড় বাঁকিয়ে তাকায় জারিফ। ভ্রুজোড়া কুচকে সন্দিহান চোখে জিজ্ঞাসা করে, কি বলছো তুমি? কে আমার মাথা পাঠিয়েছে? আমি নিজেই তো ছাদ থেকে পড়ে মাথা পাঠালাম। জারিফ থামে। চায়ের কাপটা টেবিলে রেখে ঘুরে বসে প্রান্তের দিকে। সকলে তখন একে একে ড্রয়িং রুম ত্যাগ করছে। জারিফ সেদিকে এক পলক তাকিয়ে হুট করে প্রান্তের হাত চেপে ধরে। প্রান্ত চোখ ছোট ছোট করে তাকায় জারিফের ধরে রাখা হাতের দিকে। কি হচ্ছে? সে মাথার উপর দিয়ে যাচ্ছে তার। জারিফ আমতা আমতা করেই বলে, প্রান্ত ভাই, তোমার বোনটাকে দিবে আমায়? 1 কোটি টাকা দিয়ে কিনে নিয়ে যাব। টাকা কম হলে বলো, দরকার হলে আরও দিব। যা চাইবে তাই দিব, প্রমিস। জারিফের কথায় বিরক্তিতে হাত দুটো ছাড়িয়ে নেয় প্রান্ত। গলার টাইটা ঢিলে করতে করতে ভ্রু কুচকে জিজ্ঞাসা করে, তোর কি আমাকে বন বিক্রেতা মনে হয়? জারিফ থতমত খায়। কথার মানে বুঝতে না পেরে পুনরায় প্রান্তের হাত চেপে ধরে। কিনে নিয়ে যাব বলতে 1 কোটি টাকা দেন মোহরে বিয়ে করে নিয়ে যাব, সেটা বুঝিয়েছি। যতই হোক আমার বউ বলে কথা, তুমি চাইলে টাকার পরিমাণ আরও বাড়াতে পারো। জারিফের কথায় প্রান্ত চোখ ছোট ছোট করে তাকায়। মুখে খানিকটা বিস্ময় নিয়ে জিজ্ঞাসা করে, কোন বোনকে বিয়ে করতে চাইছিস? প্রিয় দ্য গ্রেট কামরতিকে। জারিফের কথায় বিস্ময়ে মুখ হা হয়ে যায় প্রান্তের। নিজেকে ধাতস্থ করে হাত দুটো ছাড়িয়ে নেয় সন্তর্পণে। শার্টের ওপরের দুটো বোতাম খুলে বাতাস করতেই থাকে অলস ভঙ্গিতে। দুহাতে শার্টের উপরিভাগ নড়তে নড়তে বলে, দিব, তার আগে দুটো কবর খুলে রাখিস, একটা তোর জন্য আর একটা আমার জন্য। আমার একটা কন্ডিশন আছে এখানে, আমার কবরটা অবশ্যই বনানী বা ধানমন্ডিতে রাখবে। কত কষ্ট পেয়ে মরবো সেটা তো জানে না। আর অবশ্যই সেখানে একটা পোস্টার টাঙিয়ে রাখবি, যেখানে লেখা থাকবে
ফুফাতো বোনকে মামাতো ভাইয়ের কাছে বিয়ে দিতে গিয়ে চাচাতো ভাইয়ের হাতে খুন। দ্য গ্রেট অভাগা প্রান্ত রেহাব চৌধুরী। প্রান্তের কথায় ফিক করে হেসে ফেলে পারুল। পারুলকে হাসতে দেখে ধীর পায়ে হেঁটে চলে যায় প্রান্ত। এখন পানি না খেলে গলাটা হয়তো ফেটে যাবে। কি দুঃসাহস এই ছেলের! পাহারাদারকে বলছে আমানত তুলে দিতে। সকাল হলেই সূর্যটা যেন মাথাচাড়া দিয়ে ওঠে। শীত শীত ভাব কমে আসায় সূর্যের তাপটা যেন সকলকে ভস্ম করে দিতে চায়। প্রান্ত বিরক্ত হয় গরমে। বিরক্তিতে গলার টাই খুলতে খুলতে ক্লান্ত ভঙ্গিতে হেঁটে চলে যায় রান্নাঘরে। শার্টের হাতায় কপালের ঘামটুকু মুছে ব্যঙ্গাত্মক সুরে আওড়াতে থাকে। শ্বশুর আব্বা, আপনি কি আবার শাশুড়ি আম্মার সাথে ঝগড়া করেছেন? ইউ নো ইউ আর আ ভ্যারি ব্যাড পারসন। আপনার না হওয়া জামাইকে এইভাবে পুড়িয়ে কয়লা বানিয়ে ফেলছেন। আপনার নামে তো জামাই অত্যাচারের মামলা করা উচিত। কথাগুলো বলতে বলতেই রান্নাঘরে প্রবেশ করে প্রান্ত। আশেপাশে না তাকিয়ে সোজা চলে যায় ফ্রিজের কাছে। ফ্রিজ খুলতেই তার চোখ দুটো চকচক করে ওঠে। প্রিয়ন্তী শরবত বানিয়ে ফ্রিজে রেখে দিয়েছে। প্রান্ত হাত বাড়িয়ে শরবতের গ্লাসটা তুলে নেয়। ঢকঢক করে এক চুমুকে সম্পূর্ণ শরবতটা শেষ করে স্বস্তির নিঃশ্বাস ফেলে। তৃপ্তির ঢেকুর তুলতেই ঘাড় বাঁকিয়ে তাকায় সিঙ্কের সামনে দাঁড়িয়ে থাকা প্রিয়ন্তীর দিকে, যে উল্টো দিকে ঘুরে দাঁড়িয়ে আছে। প্রান্তের মুখে হাসি ফুটে ওঠে। মুখের হাসি বজায় রেখে নিঃশব্দে হেঁটে গিয়ে দাঁড়ায় প্রিয়ন্তীর পেছনে। প্রিয়ন্তীর ওড়নাটা তুলে নিয়ে সেটাই মুখ মুছে নেয় সন্তর্পণে। প্রিয়ন্তীর ওড়নায় যেন আদুরে গন্ধ ভাসে। প্রান্ত প্রাণ ভরে সেই ওড়নার ঘ্রাণ নেয়। নিজেকে ধাতস্থ করে মুখ তুলে তাকাতেই রাগে রাগে দৃষ্টিতে তাকিয়ে থাকা কাইফাকে দেখে চমকায়। ভূত দেখার মতো চমকে এক পা পিছিয়ে আসতেই কাইফা তেজি কণ্ঠে বলে ওঠে, আপনি এত অসভ্য কেন আঙ্কেল? বলেনি করনি, হুট করে এসে একটা মেয়ের অন্যায় মুখ মুছে নিলেন। ছ্যাঃ, আপনার বউ আপনাকে পেটায় না? প্রান্ত ভেবা চাকায় খায়। প্রিয়ন্তীর জায়গায় কাইফাকে দেখে পুনরায় এক পা পিছিয়ে যায়। কাইফাকে আপাদমস্তক পর্যবেক্ষণ করতেই তার মুখ বিস্ময়ে ফুটে ওঠে। মেয়েটা তাকে আবার আঙ্কেল ডাকছে, তাও আবার অসভ্য অপবাদ দিয়ে। প্রান্ত রেগে যায়। যতটুকু দূরত্ব বাড়িয়েছিল সেটুকু ঘুচিয়ে নেয় কাইফার দিকে এগিয়ে যেতে যেতে। প্রান্তকে এগিয়ে আসতে দেখে কাইফা ভরকায়। পিছিয়ে যেতেই সিঙ্কের সাথে কোমরের ঘর্ষণ লেগে ওপরের অংশ বেঁকিয়ে যায়, যার দরুন মাথাটা আরও খানিকটা পিছিয়ে যায়। প্রান্তের রাগি রাগি চেহারা দেখে শুকনো ঢোক গিলে কাইফা ভোরের দরুন হাত দুটো চেপে ধরে বুকের মধ্যিখানে। এই মেয়ে, সমস্যা কি তোর? তুই আবার আমাকে আঙ্কেল ডাকছিস? আমাকে কোন দিক দিয়ে আঙ্কেলের মতো দেখতে? স্টুপিড! প্রান্তের ধমকে কেঁপে ওঠে কাইফা। ভয়ের দরুন চোখ মুখ খিচে কাঁপা কাঁপা কণ্ঠে বলে, সরি আঙ্কেল। পুনরায় আঙ্কেল ডাকে বিস্ময়ে মুখ হা হয়ে যায় প্রান্তের। মেয়েটি আবার তাকে আঙ্কেল ডাকছে। কি বজ্জাত মেয়ে! সহসায় রাগের মাত্রা তরতর করে বেড়ে যায় তার। রাগে হাত পা শিরশির করছে, যার দরুন রাগ নিয়ন্ত্রণে হাত দুটো মুষ্টিবদ্ধ করে ফেলে। রাগ কমানোর উদ্দেশ্যে এক পা পিছিয়ে এসে আঙুলের ডগা দিয়ে কপাল ডলতে থাকে অনবরত। প্রান্ত পিছিয়ে যেতেই স্বস্তি নিঃশ্বাস ফেলে কাইফা। নিজেকে ধাতস্থ করে ঘাড় উঁচিয়ে দেখতে থাকে প্রিয়ন্তী আসছে কিনা। সেখানে চোখ রেখে বিড়বিড়িয়ে বলতে থাকে, প্রিয় রে, আমাকে বাঘের খাঁচায় রেখে কোথায় চলে গেলি? তাড়াতাড়ি আয় না বাবু, এই বুইড়া ব্যাটার হাত থেকে বাঁচা আমাকে প্লিজ। এই মেয়ে, তাকা এদিকে। আমার হাতের এটা কি জানিস? এনআইডি কার্ড, যেখানে একজন ব্যক্তির সকল তথ্য দেওয়া থাকে। দেখ, এখানে গোটা গোটা অক্ষরে লেখা আছে, নাম প্রান্ত মেহাব চৌধুরী, পিতার নাম নব চৌধুরী, মাতার নাম মোহনা চৌধুরী, জন্ম 14 এপ্রিল 1995। এবার হিসাব করে বলতো আমার বয়স কত? প্রান্তের প্রশ্নে ঘোর কাটে কাইফার। চোখ ঘুরতেই দেখতে পায় প্রান্ত তার সামনে এনআইডি কার্ড ধরে রেখেছে। কাইফা তটস্থ হয়। মাথার ঘোমটাটা টেনে সামনের দিকে ঝুঁকে চোখ পিটপিট করে দেখতে থাকে এই কার্ডটি। সহসায় তার মুখে কাদো কাদো ভাব ফুটে ওঠে। প্রান্ত ভরকায়। নিজেকে ধাতস্থ করে ভ্রু কুচকে জিজ্ঞাসা করে, হিমে কাঁদছিস কেন? কি সমস্যা? প্রশ্নটা করতেই সহসা চোখ জোড়া বড় বড় হয়ে যায় তার। হন্তদন্ত হয়ে কাইফার দিকে এগিয়ে গিয়ে তড়িৎ বেগে জিজ্ঞাসা করে, তুই কি আমার বয়স দেখে কাঁদছিস? কাইফা মাথা নাড়ায়। ভয়ে ভয়ে আমতা আমতা করে বলে, আমি দূরে জিনিস দেখতে পাই না, চশমার পাওয়ার মাইনাস, আর চশমাটাও পরে আসতে মনে নেই, তাই 95 জায়গায় 65 দেখেছি। প্রান্ত ফোঁস করে নিঃশ্বাস ছাড়ে। বিরক্তি ভাব কাটিয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায় কাইফার দিকে। কাইফার পরনে সাদা রঙের কুচকে থাকা ঢিলে ঢালা জামা। সাদা জামার সাথে পরনে লাল সুতি ওড়না, যেটা দিয়ে পুরো মাথা মুড়িয়ে রেখেছে।
প্রান্ত থমকায়। তার কাছে মনে হলো পুরো ব্যক্তিটাই যেন প্রিয়ন্তীর ছায়া, প্রিয়ন্তীর প্রতিচ্ছবি, আদুরে আদুরে ভাব পুরো মুখ জুড়ে ছড়িয়ে। প্রান্ত ভাইয়ার শরবতটা খেয়েছো? তোমার আসতে দেরি হচ্ছিল বলে আমি সেটাকে ফ্রিজে রেখে গিয়েছিলাম। কাইফা বলেনি তোমাকে? প্রিয়ন্তীর কথায় ঘাড় বাঁকিয়ে তাকায় প্রান্ত। সহসায় তার মুখে হাসি ফুটে ওঠে। তবে প্রিয়ন্তীর হাতে থাকা হট ওয়াটার ব্যাগ দেখে ভ্রু কুঁচকে জিজ্ঞাসা করে, এটা নিয়ে কোথায় গিয়েছিলে? প্রিয়ন্তী ব্যাগটাকে সেলফে রেখে সোজা গিয়ে দাঁড়ায় কাইফার পাশে। উত্তেজনায় কাইফার হাত দুটো চেপে ধরে চিন্তিত স্বরে বলে, নানুর জন্য নিয়ে গিয়েছিলাম। তুমি বলো তো আমার রেজাল্ট কি? পরীক্ষায় ভালো করেছি নাকি খারাপ? প্রিয়ন্তীর চিন্তিত মুখখানা দেখে মাথা নিচু করে হাসে প্রান্ত। হাতে ধরে রাখার রেজাল্ট কার্ডটা মুখের সামনে ধরে আর চোখে তাকায় প্রিয়ন্তীর দিকে। সম্পূর্ণ কার্ডটার দিকে চোখ বুলাতে বুলাতে বলে, জানিস, আজকের মতো এতটা অপমানিত আমি জীবনেও হইনি। তোর টিচার স্যার রীতিমতো আমাকে ধরে বেঁধে রাখতে চেয়েছিল। অনেক কষ্টে সেখান থেকে পালিয়ে এসেছে, না হলে কী যে হতো। আমার মান সম্মান হয়তো ধুলোতেই মিশে যেত আজ। প্রিয়ন্তী ভীত হয়। ভয়ে ভয়ে এক পায়ে এগিয়ে এসে ক্ষীণ কণ্ঠে জিজ্ঞাসা করে, কেন? আমি কি খুব খারাপ রেজাল্ট করেছি? প্রিয়ন্তীর প্রশ্নে মুখ টিপে হাসে প্রান্ত। রেজাল্ট কার্ডে চোখ রেখে পুনরায় বলে, 1300 নম্বরের মধ্যে 1280 নম্বর পেয়ে 300 জন স্টুডেন্টের মধ্যে টপ করেছিস তুই। প্রান্ত থামে, শার্টের কলার ঠিক করতে করতে গর্বের সহিত বলে, তাই জিজ্ঞেস করছিল তুই কার কাছে পড়িস, তোকে কে পড়ায়, এইসব আর কি। আমিও বলে দিয়েছি আমি পড়ায়। বলতে দেরি তৎক্ষণাৎ তারা ছুটে এসে আমার হাতে পায়ে ধরে, আমি যাতে তাদের গাধা স্টুডেন্টদের পড়িয়ে মানুষ করে দিই। তুই বল, একজন সফল চাকরিজীবীকে গাধা পড়ানোর অফার দেওয়াটা অপমানজনক না? প্রান্তের কথায় বিস্ময়ে মুখ হা হয়ে যায় প্রিয়ন্তীর। তবে কথাগুলো শুনে ফিক করে হেসে ফেলে কাইফা। হাসির শব্দে ভ্রু কুচকে তাকায় প্রান্ত। কাইফার হাসি হাসি মুখের দিকে তাকে চোখ ছোট ছোট করে জিজ্ঞাসা করে, এই মেয়ে, তোর রোলটা বল দেখি, কি রেজাল্ট করেছিস? রোল কত তোর? কাইফা মিয়ে যায়, আমতা আমতা করে বলে, 292। কাইফার কথায় প্রান্ত যেন আকাশ থেকে পড়ে। কি বলে এই মেয়ে? 300 জনের মধ্যে তার রোল 299। তবুও নিজেকে স্বাভাবিক করে চোখ বোলায় রেজাল্ট কার্ডের দিকে। সহসা চোখ দুটো বড় বড় হয়ে যায়। বিস্ময়ে মুখটা হা হয়ে যায় কিঞ্চিত। তড়িঘড়ি করে পকেট হাতড়ে চশমা বের করে চোখে পড়ে নেয় দ্রুত। পুনরায় রেজাল্ট কার্ডে চোখ বুলিয়ে চোখ ঘোরায় প্রিয়ন্তী আর কাইফার দিকে। তারা দুজনেই তার দিকে তাকিয়ে আছে জিজ্ঞাসা দৃষ্টিতে। প্রান্ত দীর্ঘশ্বাস ফেলে, কাইফার দিকে তাকিয়ে কিরমিরিয়ে বলে, এই মেয়ে, তোর মাথায় সমস্যা আছে জানতাম, চোখে সমস্যা আছে একটু আগে জানলাম, এখন দেখি পড়াশোনাতেও সমস্যা। 14টা সাবজেক্টের মধ্যে 11টাতেই ফেল। মেয়ে মানুষ এত সাবজেক্টে ফেল করে কেমনে? ছে। প্রান্তের কথায় মন খারাপ হয়ে যায় প্রিয়ন্তীর। তবে চোখ জোড়া চকচক করে ওঠে কাইফার। সে দৌড়ে এসে প্রান্তের হাত থেকে রেজাল্ট কার্ডটা ছিনিয়ে নেয় খপ করে। সেটাতে চোখ রেখে উচ্ছ্বাসিত কণ্ঠেই বলে, 3টাতে তো পাশ করেছি, 3 টাকা দিন, মসজিদে দান করে আসি। প্রান্ত আহাম্মকের মতো তাকিয়ে থাকে। নিজেকে ধাতস্থ করে মুখ কুচকে বিড়বিড়িয়ে বলে, এই মেয়ে কি পাগল? 11টা সাবজেক্টে ফেল করে দুঃখী না হয়ে 3টা সাবজেক্টে পাশ করে খুশি হচ্ছে, আবার বলছে মসজিদে 3 টাকা দান করবে। স্ট্রেঞ্জ। সহসায় রাগ ফুটে ওঠে তার মুখাবয়বে। মেয়েটি কি বলল তাকে 3 টাকা দিতে, তাও আবার মসজিদে দান করার জন্য? প্রান্ত কটমটিয়ে তাকায়। কাইফার উল্লাসিত মুখের দিকে তাকিয়ে কিরমিরিয়ে বলে, সরফকেন্দি। সন্ধ্যা হতে বাড়ির চারদিকে আলোকিত হয়ে পড়েছে ছোট ছোট রং বেরঙের লাইট এবং বিভিন্ন রঙিন রঙিন কাপড়ে পুরো বাগানকে সজ্জিত করা হয়েছে। বাগানের এক পাশে হলুদের স্টেজ করা হয়েছে, আর তার পাশে গোল গোল করে চেয়ার পেতে অতিথিদের বসার আয়োজন করা হয়েছে। কাইফার আনা লোকগুলো সকাল থেকে কাজ করে বিকেলের মধ্যে স্টেজকে সাজিয়ে তুলেছে অপরূপভাবে। একটু আগেই মাগরিবের আজান পড়েছে, যার দরুন সন্ধ্যার আধার ঘনিয়ে আসতেই সেই সাজটা যেন তার নিজস্ব রূপ ধারণ করেছে। তার নিজস্ব মুগ্ধতা ছড়াচ্ছে চারিদিকে। নামাজ শেষ করে ছাদের এক কোণে দাঁড়িয়ে মুগ্ধ নয়নে এইসব দেখছিল প্রিয়ন্তী। সহসায় কাঁধে ঠান্ডা হাতের স্পর্শে ফিরে তাকায় সে। সন্দিহান চোখে তাক করতেই দেখতে পায় কাইফা তার দিকে তাকিয়ে আছে বিরক্তিতে। এটা একটা বিয়ে বাড়ি প্রিয়, কত লোকজন আসে বলতো? তুই এমন মরা মানুষের মতো ঘুরে বেড়াচ্ছিস কেন? এমন পুরনো জামা কাপড় পরে থাকলে কেউ বলবে তুই এই বাড়ির মেয়ে?
কাইফার প্রশ্নে মুচকি হাসে প্রিয়ন্তী। দূরত্ব ঘুচিয়ে এক পা এগিয়ে আসে কাইফার দিকে। তার মাথায় দেয়া এলোমেলো ওড়নাটাকে ঠিক করতে করতে আহ্লাদি কণ্ঠে বলে, পুরনো কোথায়, বরং এগুলো পরেই আমি স্বস্তি পাই। নতুন জামা ম্যারম্যারে লাগে, অস্বস্তি হয়। পুরনো জিনিসেই শান্তি বেশি, সাথে আরামদায়কও। প্রিয়ন্তীর কথায় মৃদু হাসে কাইফা। সে জানে প্রিয়ন্তী কথা ঘোরাচ্ছে। সে নিজেকে কখনো এই বাড়ির সদস্য মনে করে না, তাই নিজেকে উপস্থাপন করে খুব সাদামাটা ভাবে, আড়ালে রাখে নিজের সকল নাম পরিচয়। কাইফা ধীর পায়ে এগিয়ে এসে দাঁড়ায় ছাদের রেলিং ঘেঁষে। বাগানের দিকে মুখ ঘুরিয়ে দৃষ্টি তাক করে প্রিয়ন্তীর মায়ের কবরের দিকে। চোখ দুটো সেখানে স্থির করে শান্ত কণ্ঠে জিজ্ঞাসা করে, তোর মা আত্মহত্যা করেছিল কেন? প্রিয়ন্তী চমকিয়ে তাকায়। এক পায়ে গিয়ে দাঁড়ায় কাইফার বাম পাশে, যেখান থেকে তার মায়ের কবরটা স্পষ্ট দেখা যায়। তাদের এত বছরের সম্পর্কে কাইফা কোনোদিন তাকে এই প্রশ্নটা করেনি, তাহলে আজ করলো কেন? প্রিয়ন্তী স্থির হয়। বিস্ময় কাটিয়ে কাইফার দৃষ্টি অনুসরণ করে চোখ ঘোরায় মায়ের কবরের দিকে। নিস্তেজ কণ্ঠে বলে, হয়তো পৃথিবীতে তার প্রয়োজন ফুরিয়েছিল। কাইফা পুনরায় মৃদু হাসে। ছাদের রেলিংয়ে রাখা প্রিয়ন্তীর হাতের ওপর হাত রেখে কাটকাট কণ্ঠে জিজ্ঞাসা করে, কিন্তু তোর তো তাকে প্রয়োজন ছিল, তাহলে তোকে রেখে পালিয়ে গেল কেন? প্রিয়ন্তী মলিন হাসে। এটা খুব সহজ প্রশ্ন, যে প্রশ্নের উত্তর সে তার মায়ের মৃত্যুর পরেই পেয়েছে। তাই কবরের দিকে দৃষ্টি তাক করে শান্ত কণ্ঠে বলে, হয়তো আমার থেকে কবরটাই তার আপন ছিল। প্রিয়ন্তীর শান্ত কিংবা ভয়ঙ্কর, কিন্তু ভয়ঙ্কর কথাটাই কেঁপে ওঠে কাইফা। চোখ ঘুরিয়ে তাকায় প্রিয়ন্তীর মলিন মুখটার দিকে। কালো ওড়নায় ঢাকা মুখটায় ক্লান্তির ছাপ স্পষ্ট। কাইফা দীর্ঘশ্বাস ফেলে আকাশের দিকে মুখ তুলে বিড়বিড়িয়ে বলে, তোর মায়ের খবর আপন করা দায়ী লোকটাকে কখনো ক্ষমা করিস না প্রিয়, কখনো করিস না। ঘড়িতে রাত 8টা। পুরো বাড়িতে মেহমানে কিচকিচ করছে। বিয়ে বাড়ির বাচ্চারা বাড়ি আর বাগানে ছোটাছুটি করছে। তাদের হাসির খিলখিল শব্দে পুরো বাড়ি মুখরিত হয়ে আছে। বাড়ির বড় সদস্যরা ব্যস্ত অতিথি আপ্যায়নে। তারা সকলেই বাগানে উপস্থিত। যেসব অতিথি আসছে তাদের সদরে গ্রহণ করছে নব চৌধুরী, নওশেদ ও নূর চৌধুরী। তার সাথে তাদের গিন্নিরাও আছে কুশল বিনিময়ে। প্রিয়ন্তী রান্নাঘরে দাঁড়িয়ে ট্রেতে নাস্তা সাজাচ্ছে। তা আরও ঘন্টা খানিক আগে মিহিকে সাজানোর জন্য পার্লার থেকে 5টা মেয়ে এসেছে। প্রিয়ন্তী ব্যস্ততার কারণে তাদের এতক্ষণে নাস্তা দিতে পারেনি, তাই যখনই কাজের থেকে ছুটি পেয়েছে তখনই ছুটে এসেছে তাদের জন্য নাস্তা তৈরি করতে। নাস্তা তৈরি হতেই ট্রে হাতে ছুটে চলে যায় দোতলায়। উদ্দেশ্য মিহি আপুর রুম। প্রিয়ন্তী সিঁড়ি বেয়ে উপরে উঠতে দেখা হয় কাইফার সাথে। প্রিয়ন্তীকে দেখে কাইফা হন্তদন্ত হয়ে ছুটে আসে। প্রিয়ন্তীর উদ্দেশ্যে হাঁপাতে হাঁপাতে বলে, এতক্ষণ কোথায় ছিলি প্রিয়? তোকে সেই কখন থেকে খুঁজছি। কাইফার প্রশ্নে প্রিয়ন্তী পুনরায় হাঁটতে শুরু করে। কাইফাও হাঁটতে থাকে প্রিয়ন্তীর পিছু পিছু। আমি রান্নার ওই দিকটায় গিয়েছিলাম সবকিছু ঠিকঠাক হচ্ছে কিনা দেখার জন্য। মামারা তো অতিথি আপ্যায়নে ব্যস্ত, আর প্রান্ত ভাই কোথায় গিয়েছে আমি জানি না, তাই তাদের অবর্তমানে আমি সেই দায়িত্বটা সামলাচ্ছিলাম। তোর সৌহার্দ্য ভাই কোথায়? প্রশ্নটা শুনে প্রিয়ন্তীর মন ধক করে ওঠে। নিজেকে ধাতস্থ করে পিছু ফিরতেই দেখতে পায় কাইফা তার দিকে তাকিয়ে আছে জিজ্ঞাসু দৃষ্টিতে। প্রিয়ন্তী চমকায়। আজ সারাদিন সৌহার্দ্য ভাই বাড়িতে নেই, তবুও তার একবারের জন্য সে কথা মনে পড়েনি। প্রিয়ন্তী ভাবনায় পড়ে। মামারা বা প্রান্ত ভাই বাইরে থাকলে তো তাদের কথা সারাক্ষণ মনে পড়ে তার, এমনকি ছোট্ট মনে চিন্তা ভর করে তাদের নিয়ে। তাহলে সৌহার্দ্য ভাইয়ের ক্ষেত্রে এমনটা হলো না কেন? তার অস্তিত্ব কি প্রিয়ন্তীর জীবনে গুরুত্বপূর্ণ নয়, নাকি সেরকম কোনো জায়গায় তৈরি হয়নি তার মনে? প্রিয়, কাইফার ডাকে ঘোর কাটে প্রিয়ন্তীর। পুনরায় ঘুরে হাঁটা ধরে মিহির রুমের উদ্দেশ্যে। যেতে যেতে কাইফাকে বলে, সৌহার্দ্য ভাই চট্টগ্রাম গিয়েছে কাজে, কাল আসবে হয়তো। কথাটা শুনে স্বস্তির নিঃশ্বাস ফেলে কাইফা। সৌহার্দ্যের অনুপস্থিতির কথা জানতে পেরে সহসায় তার মুখে মৃদু হাসি ফুটে ওঠে। প্রিয়ন্তী ট্রে হাতে রুমে প্রবেশ করতেই চোখ চকচক করে ওঠে উপস্থিত সকলের। প্রিয়ন্তী চোখ তুলে তাকাতে দেখতে পায় সকলেই তার দিকে তাকিয়ে আছে হাসি হাসি মুখে। প্রিয়ন্তী মাথার ওড়নাটা ঠিক করে ট্রে হাতে এগিয়ে যায় মেয়েগুলোর দিকে। একে একে সকল হাতে শরবতের গ্লাস তুলে দিতে থাকে সন্তর্পণে। প্রিয়ন্তীর পিছু পিছু রুমে প্রবেশ করে কাইফা। সকলের চোখ তার দিকে পড়তেই ইতস্তততা রুমের এক কোণে দাঁড়িয়ে গিয়ে কাচুমাচু হয়ে দাঁড়ায়। কামরতি ভাবে তুমি সাজবে না? কথাটা বলে জিহ্বায় কামড় বসায় সিয়ারা। বেফাস মন্তব্য করায় ভীত ভীত চোখে তাকাতেই দেখতে পায় সকলে তার দিকেই তাকিয়ে আছে চোখ বড় বড় করে। সিয়ারা বোকা হাসে,
কিছু বলতে যাবে তার আগেই তার মুখ চেপে ধরে মানহা। সকলের উদ্দেশ্যে বোকা হেসে বলে, গতকাল ওকে জোর করে কিমনি ওষুধ খাইয়েছিলাম, এখন সেগুলো পেটের মধ্যে সাঁতার কাটছে আর কুটকুট করে কামড়াচ্ছে ওকে। বেচারা সে কামড় সহ্য করতে না পেরে উল্টাপাল্টা বকছে। আহারে! কথাটা শুনে সকলের মুখ হা হয়ে যায়। সারা অবাক কণ্ঠে চোখ ছোট ছোট করে জিজ্ঞাসা করে, তাই বলে ও কৃমিকে ভাবি ডাকবে, আবার সাজার কথা বলবে? তখনই ঘরে প্রবেশ করে রাহেলা বেগম। তাকে ধরে ধরে নিয়ে এসেছে পারুল। রাহেলা বেগম আসতেই সকলে ছুটে আসে তার কাছে, তাকে নিয়ে বসায় খাটের মধ্যিখানে। সহসাই তাকে চারপাশ থেকে ঘিরে ধরে বসে আছে সারা, মিহা, মানহা আর সিয়ারা। দাদিকে দেখে মেকআপ রেখে ধীর পায়ে হেঁটে আসে মিহি, তার পা দুটো জড়িয়ে ধরে বসে পড়ে ফ্লোরে। রাহেলা বেগম মুচকি হাসে, উৎকণ্ঠা নিয়ে বলেন, মিহি বাবু, এইখানে বসছো কেন? ওঠো, গায়ে ময়লা লাগবে, তাড়াতাড়ি গিয়ে রেডি হয়ে নাও, হলুদ মাখতে হবে না। কথাটা শুনে মিহি আরও শক্ত করে পা দুটো জড়িয়ে ধরে, আহ্লাদ নিয়ে বলে, আমি চলে গেলে আমাকে মনে রাখবে তো দাদি?